ভোটে গরম বাংলায় আপনাদের স্বাগত। আজ রাজ্য রাজনীতি যেভাবে সরগরম ছিল দিনভর, তাতে কয়েকটা কবিতার লাইন ভীষণ মনে আসছে। ফুল থাক ফুলের মতো, খাঁড়া থাক খাঁড়ার মতো, ফুল তুলে কেউ যেন আমাকে কাটতে, খাঁড়া তুলে কেউ যেন আমাকে গন্ধ শোকাতে না আসে। এ তো কবিতার ফুল। ভোটের বাজারে ফুল তো অন্যরকম, ঘাস আর পদ্ম ফুল। এই দুই ফুলের নেতারাই রণংদেহী, একেবারে কাইট্টা ফেলুম মেজাজ। আমার আদিবাসীদের মাটির বাড়ি, আর এদের এক একটা করে দোতলা, তিনতলা, চারতলা বাড়ি, ওই কালীঘাটে শান্তিনিকেতনের মতো, তাই তো? 5 কিলোমিটার দূরেই তো শান্তিকুঞ্জ, সেটা যেন থরথর করে কাঁপে। এনামূল হচ্ছে তৃণমূল গরু পাচারকারী, তাই আগামী দিনে এই চোরদেরকে উৎখাত করতে হবে। এটা সুদীপ্ত সেনের চিঠি। আর এই যে রাখাল বলে, রাখালের সাথে এনামুল কি সম্পর্ক ছিল, মুর্শিদাবাদে কোথায় গরু চড়াতো আর কত টাকা করে মাসে নিত, তার তথ্য আমার কাছে চলে এসেছে। ঠিক টাইমে খুলে দেবো। আপনারা তৃণমূল কংগ্রেস নামক প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুজনের 1.5 জনের কোম্পানি। আরে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে তো কন্যাশ্রী, যুবশ্রী সব হয়েছে। একজন 35টা পদ নিয়ে বসেছিল, কেন এদেরকে একটা একটা করে দিসনি? কেন? আমি তো জিজ্ঞেস করতে চাই, আজকে তো প্রশ্ন উঠবেই। ম্যাডাম নারুলাটাকে গত লোকসভা ভোটে কলকাতা এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়েছিলেন যিনি, তিনি হলেন ম্যাডাম নারুলা। আমার বউ নাকি 2 বছর আগে এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়েছিল। তো তোর সিআইএসএফ আর সিবিআই কি নাকে নসি দিয়ে ঘুমাচ্ছিল যখন ধরা পড়েছিল? এয়ারপোর্টে তো 500 সিসিটিভি ক্যামেরা আছে। আমি তো চ্যালেঞ্জ করছি, যদি ধরা পড়ে থাকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ কেন তোমরা পাবলিশ করছো না, কেন প্রকাশ্যে আনছো না? তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা সতীশ বাবুর কাজকে এগিয়ে নিয়ে যাব। আমরা বাঙালি, আমরা একসঙ্গে থাকবো। মেদিনীপুরের মানুষের আবেগ নিয়ে যে ছেলে খেলা করেছে, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি কলকাতার বুকে 14ই মে 2019 সালে যার নেতৃত্বে ভাঙা হয়েছিল, তার পদলেহন করে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আসুন এই তরজা নিয়ে আমাদের স্টুডিও কারা তরজায় আছেন পরিচয় করিয়ে দিই, তারপর আলোচনায় আসবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শ্রমিক দা, বিজেপি নেতা। আমার সঙ্গে রয়েছেন তরুণ ব্যানার্জি, সিপিআইএম নেতা। আমার সঙ্গে শুভময় মৈত্র রয়েছেন, এবং আমার সঙ্গে নির্বেদ রায় রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। আমি প্রত্যেকের কাছে আসবো। তার আগে আজ অভিষেক যা বললেন কাঁথির সভায় দাঁড়িয়ে, তার একটা অংশ, একটা কোট শুভেন্দু অধিকারী তিনি নিজের ফেসবুকে কোট আনকোট দিয়ে পোস্ট করে নিজের একটি মাত্র লাইন মন্তব্য লিখেছেন, যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কাঁথির জনসভা থেকে বাংলার সংস্কৃতি, দুটো এক্সক্লামেটরি মার্ক। এইটুকু শুভেন্দু নিজের বক্তব্য, বাকিটা তিনি কোট করেছেন। তিনি খোঁচা দিয়েছেন, কটাক্ষ করেছেন, বাংলা সংস্কৃতি জানে না বিজেপি, বারবার তৃণমূল আক্রমণ করছে, পাল্টা আক্রমণ করলেন শুভেন্দু। আমি নির্বেদার কাছে আসবো শুরুতে। নির্বেদা, প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ভাষা সন্ত্রাস, এই ভাষা সন্ত্রাস প্রথম শুরু করলো কে? এটা ফার্স্ট জানতে হবে। ফার্স্ট শুরু করলো এখানে বিজেপির সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি একজন মুখ্যমন্ত্রী, তাকে একটা গালাগালি দিল, যে গালাগালিটা আমি মুখে আনতে পারবো না পাবলিকলি। আপনি যদি বাধ্য করেন আমায় বলতে হবে, নচেত আমি মুখে আনতে চাই না, আনতে পারবো না। একের পর এক শুধু এই গালাগালিগুলো দিয়ে 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 পুলিশের সম্পর্কে, পুলিশদের, তাদের সবাই ছেলে মেয়েরা নাকি অনাথ হয়ে যাবে, অর্থাৎ তাদের খুন করা হবে, এই কথাগুলো বলল কারা? দিনের পর দিন বলার পরে উত্তেজনা ছড়িয়ে ছড়িয়ে পারদ তুলে 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 এই শুভেন্দু বলে ছেলেটি, এই যে ছেলেটি, এ দীর্ঘদিন ধরে ভাইপো 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 বলে কি না বলে গেল, এবং যতদিন বলে গেল ততদিনের উত্তর হিসাবে আজকে যেটা বলেছে অভিষেক, আমার মনে হয় সেটা একান্তভাবেই তার বয়সটাকে সামনে রেখে। আমি বলবো, আমি যদি ওই বয়সে থাকতাম তাহলে হয়তো আরেকটু উত্তেজনাটা বাড়ত। শ্রমিক দা, মানে এটা জাস্ট একটা রিয়াকশন। যেটা অভিষেক ব্যানার্জি বলেছে, এটাই তার শিক্ষা, রুচি, কি পরিবেশে বড় হয়ে উঠেছে তারই সাক্ষ্য রাখে, সেটা বাংলার মানুষ বোঝে। আর এই তৃণমূল দল বাংলার সংস্কৃতি শেখায়,
পশ্চিমবঙ্গের মানুষ আজকে বিচার করবে যে কি সংস্কৃতি। অলরেডি তারা জানে, গত 10 বছরে সংস্কৃতি তারা দেখেছে। যে নির্বেদা বললেন যে প্রথম কে শুরু করেছে, তাহলে নির্বেদাকে একটু মনে করিয়ে দিই, প্রথম বোধহয় শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি বিজেপির সাথে এই বাকযুদ্ধর আমি শুরুটা ধরি, যে যখন উনি বলেছিলেন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন, তারও আগে যদি না, যাই, শব্দটা বলুন না আমি বলছি শব্দটা বলুন না শব্দটা বলুন না শব্দটা যে শব্দটা বলা হয়েছিল, আমি তাহলে বাধ্য হচ্ছি বলতে, যে শব্দটায় আপনার প্রেসিডেন্ট বলেছিলেন একজন মুখ্যমন্ত্রীকে হারামি শব্দটা, আই এম সরি টু কোট, আই এম ভেরি ভেরি সরি টু কোট, আই এম এক্সট্রিমলি সরি টু কোট বাট টু উইথড্র, এই হারামি শব্দটা ব্যবহার করেছিল। এটা কোনো ভদ্রলোকে বলতে পারে না, ওটাও কোনো ভদ্র মহিলার থেকে আশা করানি। বিশেষ করে যিনি মুখ্যমন্ত্রী, দিলীপ দা একজন বিরোধী দলনেতা হিসেবে বলেছেন, সেটা হয়তো উত্তেজনার বশে, যেরকম আজকে নির্বেদা বলছেন অভিষেক ব্যানার্জি উত্তেজনার বশে বলেছেন, দিলীপ দা যেটা বারবার বলেছেন, যারা 15 দিন আগে আমাকে মালা পরিয়ে অভ্যর্থনা জানায়, 15 দিন বাদে যদি তার মৃতদেহে আমাকে মালা পরাতে হয়, তখন উত্তেজনা প্রশমন করা সম্ভব নয়। সেই উত্তেজনা থেকে এসেছিল। কিন্তু প্রথম একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছে কোমরে দড়ি। তারও আগে যদি আমরা চলে যাই, 2011 নির্বাচনের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী, আমরা বামেদের বিরোধী, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খুব শ্রদ্ধা দেখাচ্ছেন, কি নোংরা কুৎসিত অসভ্য ভাষা বলেছিল। আর এবং 20 টাকা পাউচ প্রকল্প শুরু হওয়ার পর দুজন, মদন মিত্র এবং কল্যাণ মুখার্জির এত পারফরমেন্স ভালো হচ্ছে, লোকে বলছে এই একটাই প্রকল্প পশ্চিমবঙ্গে খুব ভালো চলছে, সুতরাং ওটা বলে লাভ নেই। আর এই যে ভাষাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, একটা তোলাবাজ, গুন্ডা, দুর্নীতিবাজ এবং কাটমানিখোর সরকারের যুবনেতার কাছে এটাই আদর্শ ভাষা, এটা সাধারণ মানুষ সেটা বুঝছে। এই ভাষাগুলো ভালো, এই ভাষাগুলো আপনার ভালো, কোন ভাষাগুলো? এই ভাষাগুলো আপনার ভালো, ওটাই তো বলছি, যেটা বলেছে আপনার দলের সাথে সংগতিপূর্ণ ভাষা, এটা ভালো আমি বলছি না। যে দলটা তোলাবাজি কাটমানির ওপরে বেঁচে রয়েছে, দুর্বৃত্তায়নের ওপর বেঁচে রয়েছে, সেই দলের যুবনেতার থেকে তো খুব একটা ভালোবাসা আশা করতে পারে না। আর প্রিয়, আপনি আপনার এই অনুষ্ঠানটা শুরু করার আগে বললেন যে দুপক্ষই এখন এই মুডে কাইটটা ফেলামু। আপনি আমাকে দেখান, আমার এই যে আজকে জেপি নাড্ডা জি সভা করেছেন, এর পরেও সভা, কোথাও দেখবেন না আমরা কাইটটা ফেলামু কথা বলছি। হ্যাঁ, আমরা প্রতিবাদ করছি, আমরা যে অন্যায়গুলো, মনে হয় কোথাও বোঝার ভুল হয়েছে। কাইটটা ফেলামুটা মেজাজ, সেটা মেজাজ। হ্যাঁ, এবার এই মেজাজ, যে কথাটা মেজাজের ব্যাপারে যেটা নির্বেদা বললেন, আমি নির্বেদার প্রতি পূর্ণ একদম মানে শ্রদ্ধা জানিয়ে বলছি যে ওই বয়সে কিন্তু না, অভিষেক ব্যানার্জি যে ভাষাটা ব্যবহার করেছে তার চেয়েও কুৎসিত ভাষা আমি 15 থেকে 20 বছর বয়সে ব্যবহার করতাম। বয়সের সাথে সাথে অভিষেক আপনাদের দল এই ধরনের ভাষা প্রয়োগ করে না, আপনি এই দাবি করছেন কি? হ্যাঁ, করে না। না, যে উদাহরণ নির্বেদা শুরুতেই দিলেন, আপনি সেটা অস্বীকার করছেন। আমি শুনিনি, যে কথাটা বলেছি সেটা বলুন। আমি শুনিনি, মানে আপনার না শোনা মানে তিনি বলেনি, দুটো তো এক নয়। আমি সে ব্যাপারে মন্তব্য করতে পারবো না। কিন্তু উনি যে চড়া মেজাজে কথাগুলো বলেন দিলীপ দা, তার পরিপ্রেক্ষিতে দিলীপ দা পরিষ্কার বলেছে, আমার কর্মী আমাকে অভ্যর্থনা জানাচ্ছে 15 দিন বাদে, তার মৃতদেহে মালা যদি আমাকে পড়াতে হয়, আমি খুব শান্তিতে কথা বলতে পারবো না। যদি দিলীপ বাবুর যুক্তি থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি থাকবে না কেন? না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি তো আমি বললাম আছে, আমি তো বলিনি যুক্তি নেই। আমি তো বলছি তোলাবাজ, কাটমানিখোর, দুর্বৃত্ত। না না, আমি প্রশ্ন করছি না, আমি বলছি একটা তোলাবাজ, কাটমানিখোর এবং চোরেদের যে দল, তার যুব সভাপতির এটাই আসল ভাষা। আমি তো বলছি না, প্রশ্ন তুলছি না। আমি আমার সঙ্গে সিপিএম নেতা আছেন তরুণ বাবু। আমি একটা হ্যাঁ, নির্বেদা বলে নিন। আমি একটা কথা বলি, একটা কথা আমি বলিনি, একটা প্রশ্ন শুধু করব, যে শব্দগুলো যখন যারা ব্যবহার করছেন, আমি চাইবো যে প্রতিটা মানুষকে, আপনি, আমার দরকার নেই, আপনি প্রশ্ন করে জিজ্ঞাসা করুন যে উইদাউট এনি পয়েন্ট অফ প্রুফ, একটাও প্রমাণহীন অবস্থায় এই কথাগুলো বলা যেন আপনার চ্যানেলে বন্ধ করে, পরিষ্কার করে। আপনাদের চ্যানেলে আমাদের চোখের সামনে ছবি এসছে কিভাবে আমফানের সময় সাধারণ মানুষের চাল ডাল ত্রিপল চুরি হয়েছে। আমরা রাস্তাঘাটে রাজনীতি করতে গিয়ে দেখেছি সাধারণ মানুষ তারা কেঁদেছে, দাদা দেখুন ওই বাড়িটা 3 তলার বাড়ি, ওরা 20,000 পেয়েছে, আমফানে আমরা কিছু পাইনি। তারপরে আবার এর প্রমাণ কি আছে? আমাদের কাছে প্রমাণ, আমাদের কাছে মানুষ। ভাষাটা খারাপ কেন করতে হচ্ছে? আমার নির্বেদার কাছেও প্রশ্ন, আপনি বলছেন এটা রিঅ্যাকশন, কিন্তু অভিষেকের যে ভাবমূর্তি,
তিনি তুইতকারি করে একজনের পাড়ায় গিয়ে, এবং তিনি কার কথা বলছেন? শিশির তুইতকারির উপরে বাবা তুলে কথা বলেছে, সেইটা বলুন। অধিকারীর কথা। এটা কি কোথাও একটা শালীনতার সীমা লঙ্ঘন করছে বলে মনে হচ্ছে না আপনার? না না, আমি আপনাকে যেটা বলছি সেটা প্রথমেই বলে দিয়েছি যে দীর্ঘ সময় ধরে উইদাউট এনি প্রুফ কন্টিনিউয়াসলি কতগুলো বাঁদর ছোকরা এই জিনিস যদি করে যায় তাহলে রিয়াকশনটা এটা হতে পারে। আর 2019-এর আগে যখন উইদাউট প্রুফ নরেন্দ্র মোদীকে ওই রাফাইল নিয়ে বলেছিল, তখন এদের রুচি শিক্ষা কোথায় ছিল? তখন এদের শিরদাঁড়ার জোর কোথায় ছিল যে নেতৃত্ব বলবে এইসব অসভ্যতা করবেন না? উইদাউট প্রুফ বলা যায় না যখন হয়। 2019-এ রাফাইল নিয়ে বলার আগে চিন্তা করার উচিত ছিল। কে বলেছিল বলুন? কে বলেছিল? আপনার নেত্রী বলেছিল। প্রতিটি জনসভায় গিয়ে আপনার নেত্রী বলেছিল। নেত্রী কোথায়? কি বলেছিল? কোন কথাটা, কোন শব্দ বন্ধ? এগুলো একটু চিন্তা করুন, উইদাউট প্রুফ কি বলেছিলেন এগুলো একটু আপনি তাহলে একটু মানে নিজের মেমোরিকে রিসার্চ করুন। দৌড়ে যাচ্ছেন কেন? আপনি যখন অ্যালিগেশন করছেন পুরোটা করুন। রাফাইল নিন না, যেহেতু আমার নেতা সম্বন্ধে যেহেতু অহেতুক একটা অ্যালিগেশন এনেছিল, আমি সেইটা বলছি। উইদাউট প্রুফ রাহুল গান্ধী নিজে বলেছিলেন আমার কাছে কোনো প্রমাণ নেই, তাও আমি বলবো রাফাইলে নরেন্দ্র মোদী যে টাকা খেয়েছেন সে তারই প্রতিধ্বনি এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আপনি কোন কথাটা বলছেন? চৌকিদার চোর হ্যাঁ? কি বলছেন আপনি? আমি মুখে বলবো না, কারণ আমার দলের নেতাকে একজন মহিলা যার নেতৃত্বে একটা সরকার 10 বছর ধরে চুরি করেছে সে মিথ্যে অপবাদ দেয়, সেই কথা আমি মুখ দিয়ে বলবো না। সাধারণ মানুষ জানে, সাধারণ মানুষ তার বিচার করেছে বলেই এই 19-এ হাফ বলেছিলাম। না এটা তো হতে পারে না। আপনারা তো অত্যন্ত দায়িত্ববান সংবেদনশীল মানুষজন, রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও। যদি আপনারাই নিজেরাই বলেন যে তোমরা আগে বলেছিলে বলে আমরা বলেছি, এটা কি আদৌ যুক্তি নিবেদ্দা? আমি তা বলছি না, কথাটা বোঝো। তার বয়স যেটা, সেই বয়সে তোমাকে যদি ধরো ধারাবাহিকভাবে আমি 3 মাস ধরে গালাগালি দিয়ে যাই উইদাউট এনি প্রমাণ, উইদাউট এনি প্রুফ, তাহলে একটা সময় দাঁড়িয়ে তুমি নিশ্চয়ই সেটা রিটর্ট করবে। যদি না করো তাহলে মানুষ বলবে তুমি চোর। বেশ, আপনার ভাষা থাকা দরকার না। আপনার যুক্তি অন্তত অভিষেকের আজকে ওই বয়সে তাহলে রঙের দোকান থেকে একটা সামান্য রঙের দোকান থেকে 1200 কোটি টাকা সম্পত্তি। শ্রমিক আসবো তরুণদা। আচ্ছা, প্রথমেই বলি যে একটা জিনিস ভালো হচ্ছে। কে করেছে? এক সেকেন্ড নিবেদ্দা, আমি আসবো আবার। তরুণদাকে একটু বলতে। হ্যাঁ, বিজেপি এবং তৃণমূলের এই তরজা তো গোটা পশ্চিমবাংলার মানুষ দেখছে। মানুষ অন্তত স্মৃতিচারণা করলে বুঝতে পারবে যে 2010-11 সাল থেকে আমরা বামপন্থীরা তৃণমূল সম্পর্কে, বিজেপি সম্পর্কে যে কথাগুলো বলে আসছিলাম, এই কথাগুলো আজকে সত্য বলে প্রমাণ করে দিচ্ছে। বিজেপি এবং তৃণমূলের নেতারাই প্রমাণ করে দিচ্ছে, তাদের এই তরজা প্রমাণ করে দিচ্ছে যে 10-11 সালে বামপন্থীরা যে কথাগুলো বলেছিল, যে অভিযোগগুলো তুলে ধরেছিল, সেই কথাগুলো আজকে সত্যে প্রমাণিত হচ্ছে। তারা নিজেরাই হচ্ছে যে স্বীকার করছে। এটা হচ্ছে আমার প্রথম কথা। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা বিজেপি এবং তৃণমূল উভয়ই একটা কৌশল হিসেবে ব্যবহার করছে। এই যে তরজা, এই যে ব্যক্তিগত আক্রমণ, এই যে খারাপ হচ্ছে যে শব্দ ব্যবহার করা, এই সমস্ত কিছু একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে হচ্ছে, যাতে মানুষের জনজীবনের সমস্যাগুলো নির্বাচনী প্রচারের সামনে না আসতে পারে। আজকে ভারতবর্ষে বেকারের যে পার্সেন্টেজ 9.1%, কে বলছে? আমরা বলছি, অক্সফ্যামের রিপোর্ট বলছে। আজকে পশ্চিমবাংলায় টেট পরীক্ষার্থীরা, আজকে পশ্চিমবাংলায় এসএসসি পিএসসি পরীক্ষার্থীরা যাদের হচ্ছে চাকরি পাওয়ার কথা, প্যানেলে নাম আছে, তারা পর্যন্ত হচ্ছে যে চাকরি পাচ্ছে না। এমনকি পুলিশের লাঠিচার্জ হচ্ছে। থেকে চোখ ফেরাতে ইচ্ছাকৃত ক্যালকুলেটেড শব্দ প্রয়োগ। আমি আসবো। শুভময় দা, আপনি একমত? হচ্ছে যে দাম বাড়ছে, তরুণদা আসবো। এই ইস্যুগুলো, মানুষের জ্বলন্ত ইস্যুগুলো যাতে এই প্রচারের সামনে না আসে, আপনার স্ট্যান্ডটা খুব ক্লিয়ার তরুণদা। তৃণমূলের শুভময় দা, আপনি কি একমত? না, প্রথম হচ্ছে কিসের সঙ্গে একমত সেটা তো বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে আপনি বললেন যে এই তরজার অনুষ্ঠানে আমাকে ডেকেছেন আর কি। প্রথম কথা হচ্ছে এই ধরনের নাট্যমঞ্চে রাজনৈতিক বিশ্লেষকরা সাধারণভাবে মৃত সৈনিক।
ফলে তাদের এখানে তরজায় অংশগ্রহণ করার কোনো অধিকারও নেই, কারণও নেই। কিন্তু মূল কথা হলো যে আমার এই ধরনের কথাবার্তা যে আলোচনাগুলো হচ্ছে, সেই আলোচনার মধ্যে কিন্তু রাজনীতির অংশটা খুব কম, এইটা বুঝে নিতে হবে। অর্থাৎ তরুণবাবু যেটা বলছেন যে এই ধরনের কথার মাধ্যমে রাজনীতির মূল ইস্যু থেকে সরে যাওয়া হচ্ছে, আমি বলবো তা নয়। আমি বলবো যে রাজনীতিটা, সেই রাজনীতিটাই খুব হালকা হয়ে গেছে এখন। এমনটা কি শুধু পশ্চিমবঙ্গে বা শুধু ভারতবর্ষে সত্যি? তা একেবারেই নয়। আপনি সারা পৃথিবীর দিকে যদি তাকান, যে মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক একটা প্রক্রিয়ায় এতটা এগিয়ে ছিল, এত বছরের পুরনো গণতন্ত্র, তারাও কিন্তু একটা ছোট্ট ট্রাম্পের ত্রাহি তাদের রব পড়ে গেছে এবং গোটা তাদের যে গোটা গণতান্ত্রিক পরিসর, সেই জায়গাটা গুলিয়ে গেছে। মূল কথাটা যেটা আমরা বারবার বলার চেষ্টা, আমি একবার জাস্ট ছোট্ট একটা কথা বলে শেষ করি। মূল যে কথাটা বলা, সেটা হচ্ছে গণতন্ত্র কিন্তু খুব ফ্রেজাইল, খুব ভঙ্গুর, খুব ঠুনকো। তাকে সামলে রাখার দায়িত্ব কিন্তু রাজনৈতিক নেতাদের। তারা যদি বারবার হাত থেকে ফুলদানির পাত্র ফেলে দেন এবং সেটা যদি চিনেমাটির তৈরি হয়, তাহলে কিন্তু ও টুকরো টুকরো হবেই। আপনি তলায় কার্পেট দিয়ে কিছুতেই বাঁচাতে পারবেন না। সুতরাং এই জায়গাতেই পশ্চিমবঙ্গের, আমি বলবো রাজনীতিই নেই পশ্চিমবঙ্গে, রাজনীতিটাই একেবারে অনুপস্থিত। আপনি বড় ভালো বললেন, আমি প্রত্যেকের কাছে আসবো, নিশ্চয়ই নির্বেদ দাও বলতে চান, কিন্তু তার আগে আমি একটা অন্য লক্ষ্যের দিশা আপনাদের সামনে আনবো এই রাজনৈতিক দলগুলো যাকে টার্গেট করছে। সেই লক্ষ্যটা কি আসুন আমরা দেখি। আমরা মেদিনীপুর কেন, মানে মেদিনীপুরের মানুষকে অ্যাড্রেস করতে গিয়ে এই ধরনের আক্রমণ কেন? মেদিনীপুরের মাটিতে প্রধানমন্ত্রী আগামীকাল যাচ্ছেন, তিনি বাংলায় টুইট করেছেন তার প্রথম রাজনৈতিক কর্মসূচি এবারের ভোটে মেদিনীপুর। মেদিনীপুর কেন আসুন আগে দেখি, তারপর প্রধানমন্ত্রীর টুইটও আমরা দেখাচ্ছি। হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক আইসোডি ওয়াক্সিং ইউনিটের যে কাজ, যে উদ্বোধন, যে অনুষ্ঠান রয়েছে, বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করব, প্রধানমন্ত্রী নিজে টুইট করে, বাংলায় টুইট করে একথা জানিয়েছেন। মানে তার প্রথম কর্মসূচি কিন্তু হলদিয়ায়, মানে সেই মেদিনীপুর। অর্থাৎ মেদিনীপুর খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এবার সেই হিসেবটা আপনাদের দেখাবো। প্রথমে পূর্ব মেদিনীপুর এবং 2016-র হিসেবটা আপনাদের দেখাবো। পূর্ব মেদিনীপুরে তৃণমূল 16টা, বাম 3টে, এটা 2016-র বিধানসভা ভোটের ফল। এবার আসি আমরা পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে মোট আসন 19, 17টা তৃণমূল কংগ্রেস, একটা কংগ্রেস, একটা বিজেপি। এটা পশ্চিম মেদিনীপুর 2016-এ। এবার অবিভক্ত মেদিনীপুরে মোট কটা আসন, 2016 নিরিখে কি ফল একবার দেখি। মোট আসন 35টা, নজর এই 35টা। তৃণমূল 2016-র হিসেবে 30টা পেয়েছে, বিজেপি মাত্র একটা। এটা 2016। এবার 2019-এর যে ফল, তার ভিত্তিতে বিধানসভা যদি আমরা বিচার করি, তাহলে পূর্ব মেদিনীপুরে 16টার মধ্যে তৃণমূল এগিয়ে 14টাতে, বিজেপি 2টোতে। পশ্চিম মেদিনীপুরের হিসেবটা দেখবো 2019-এর ফলের উপর ভিত্তি করে। এখানে 15টার মধ্যে 8টাতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এগিয়ে রয়েছে 7টাতে। এবার ঝাড়গ্রাম, মোট 35টা অবিভক্ত মেদিনীপুরে, ঝাড়গ্রামের 4টের মধ্যে 1টাতে তৃণমূল এগিয়ে, বিজেপি 3টেতে এগিয়ে। সুতরাং মোট কত হলো এই 35টার মধ্যে? 2019-এর যদি ফলাফলের ভিত্তিতে আমরা বিচার করি, তাহলে দেখব 23টাতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস আর 12টাতে এগিয়ে রয়েছে বিজেপি। ফলে বিজেপির টার্গেট এই 12টাকে অনেকটা বাড়িয়ে দেওয়া, তৃণমূলের টার্গেট নিজেদের 23টাকে বাড়ানো তো বটেই, একই সঙ্গে এই জমিটাকে শক্ত করে রাখা, অন্তত একটাও যেন না কমে। সেই জন্যই মেদিনীপুর এবং মেদিনীপুরে পাখির চোখ করতে গিয়ে আমি ঠিক এই জায়গাটাতেই আসবো। আমি শ্রমিকদার কাছে আসবো। মেদিনীপুরটা পাখির চোখ আপনারা করতে যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে টার্গেট হয়ে যাচ্ছে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে ওই এক বগ্গা একটা টার্গেটে আপনারা এগোচ্ছেন। মেদিনীপুর জয়ের লক্ষ্যে অভিষেককে মাঝখানে রাখার কি কৌশল আপনাদের রয়েছে? না, এটা আমি আসছি পরে। তার আগে বলি, তরুণদা যে ফিগারটা বললো বেকারত্বের হার, সেটা সঠিক নয়। আমি ক্যামেরাম্যান দাদাকে বলবো একটু জুম করে দেখাতে। খুব ভালো। গতকালের হিসেব হচ্ছে ভারতে 6.3%। এটা সিএমআই অক্সফামের রিপোর্ট আছে না, অক্সফামের রেগুলার বেসিসে দেয় না, রেগুলার বেসিসে দেয় না, রেগুলার বেসিসে অক্সফাম দেয় না। আপনি বলেছেন, আমায় বলতে দিন তরুণদা, আমি আপনাকে বিরক্ত করিনি। সিএমআই রেগুলার দেয়, এটা আমি গতকালের ফিগার বলছি। অক্সফাম হয়তো এপ্রিলের দিয়েছিল, এপ্রিলে ছিল 23%। সুতরাং ওটা বলে লাভ নেই। আর তরুণদা প্রশ্ন করলেন
বলছি। মানুষ তরুণদাদের কথা বিশ্বাস করছে যে ওরা যা বলেছিলেন 11 সত্যি। মানুষকে তাহলে এটাও একটু বলে দিন তরুণদা, যে এই যে 1977 থেকে 2011 অবধি আপনারা বলে গেছিলেন কংগ্রেস 72 থেকে 77 আপনাদের বেধড়ক খুন করেছে, সেটা কি সত্যি? আর আপনার জোট সঙ্গী কংগ্রেসদের বলুন যে এই যে 77 থেকে 2011 অবধি আপনারা ওদের 55,000 কর্মীকে খুন করেছিলেন, সেটাও কি সত্যি? মানুষকে ওটা বলবেন। এবার বলি মানুষকে কি বলছি আমরা তো বলছি, মানুষ এটাও হচ্ছে যে জেনে রাখুন, সেটা হলো যে এই যে পশ্চিম বাংলায় বামপন্থী এবং কংগ্রেস, আপনারা বলছেন, তৃণমূল বলছেন অপ্রাসঙ্গিক, এদের কোনো হচ্ছে যে প্রয়োজন নেই, এটা কিন্তু আপনারাই বারে বারে প্রমাণ করে দিচ্ছেন যে বামপন্থী এবং কংগ্রেসের যে হচ্ছে যে আসন সমঝোতা, এই আসন সমঝোতায় আপনাদের ভয় পেয়েছেন, ভয় পেয়েছেন। আপনাদের আমরা দেখিয়েছিলাম কেন মেদিনীপুর, কেন বারবার সকলে মিলে মেদিনীপুরের দিকে নজর দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মেদিনীপুর থেকে দাঁড়াচ্ছেন, মানে নন্দীগ্রাম থেকে। আগামীকাল প্রধানমন্ত্রীর প্রথম রাজনৈতিক কর্মসূচি, সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছেন অলরেডি অর্ণব। আমি অর্ণবের থেকে একটু আপডেট নেওয়ার চেষ্টা করব। অর্ণব, আগামীকালে প্রধানমন্ত্রী শুধুমাত্র একটি সরকারি অনুষ্ঠানে আসছেন না, তিনি রাজনৈতিক সভা করবেন। উল্লেখযোগ্য রাজনৈতিক সভাটা আগে করবেন, পরে সরকারি অনুষ্ঠান। তুমি তো সেখানেই রয়েছো, কি দেখছো? দেখো, এই মুহূর্তে হলদিয়া হেলিপ্যাড ময়দান, সেই ময়দানের ছবিটা তোমার দেখাতে চাইবো। আমি যেখানে রয়েছি, পিছনেই রয়েছে সরকারি যে অনুষ্ঠানের যে মঞ্চ, সেই মঞ্চ, এবং এর পিছনে 4টে অর্থাৎ সব মিলিয়ে 5টি হ্যাঙ্গার রয়েছে। এই হ্যাঙ্গারের মধ্যে একেবারে গায়ে লাগালাগি বলতে পারে একদম পাশে, এবং প্রথম যে হ্যাঙ্গারটি রয়েছে এখানে সরকারি অনুষ্ঠান, আর তার ঠিক গায়ে 4টি বড় হ্যাঙ্গার রয়েছে, সেখানে হচ্ছে রাজনৈতিক সভাটি হবে। এবং তার পাশেই রয়েছে এই হেলিপ্যাড ময়দান, এখানে কাল প্রধানমন্ত্রী এসে নামবেন 3:15 নাগাদ, 3:15 থেকে 3:30 নাগাদ, এবং প্রায় 2 ঘন্টা মতো থাকবেন তিনি। যেটা তুমি বললে একেবারে যথার্থ প্রশ্ন, কারণ বিধানসভা নির্বাচনের আগে নভেম্বর মাস যদি বিজেপির কাছে গুরুত্বপূর্ণ হয়, অমিত শাহের তৈরি করে দেওয়ার টার্গেট, অর্থাৎ বিধানসভায় সিট কি হতে পারে, বিজেপি কতগুলো আসন লক্ষ্য করে এগোবে, সেটা অর্থাৎ ইসবার 200 পার, এটা সেট করে দিয়ে গেছেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথম রাজনৈতিক বক্তব্য রাখছেন বিধানসভা নির্বাচনের আগে, সেটা অত্যন্ত কৌতূহল বাড়িয়েছে এই জেলা জুড়ে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, এই মেদিনীপুর, হাওড়া, হুগলি বিজেপির সাংগঠনিক জোন, এই জোনের ওপর অনেকটা ডিপেন্ড করে রয়েছে বিজেপি। সরকারে আসতে হলে এখান থেকে খুব ভালো ফল করতেই হবে। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী তারা বলছেন 35-0 করবে 2, অর্থাৎ অবিভক্ত মেদিনীপুর থেকে 35টা আসনের মধ্যে। রাজীব বন্দ্যোপাধ্যায় হাওড়ার দায়িত্ব নিচ্ছেন, প্রবীর ঘোষালরা হুগলির দায়িত্ব নিচ্ছেন। সেই জায়গায় রাজনৈতিক বার্তা কি হয়, এই মেদিনীপুর সাংগঠনিক জোন থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে এই মেদিনীপুর, কেন গোটা রাজ্যে আমরা তাকিয়ে রয়েছি আগামীকাল কি বলেন পিএম। অনেক ধন্যবাদ অর্ণব। আমি নির্বেদার কাছে খুব ছোট করে এই বিষয়ে জানতে চাইবো। নির্বেদা, মেদিনীপুরের সঙ্গে আপনার একটা অন্যরকম সম্পর্ক রয়েছে। এই যে 35-0 চ্যালেঞ্জ এবং প্রধানমন্ত্রী নিজে প্রথম রাজনৈতিক কর্মসূচি মেদিনীপুর থেকে শুরু করছেন, তৃণমূলের জন্য চাপ কতটা? 70-0 করলেও তো আপত্তি হওয়ার কিছু নেই, বলছে যখন, তাহলে 70-0 করলেই বা আপত্তি কি? মানে মেদিনীপুরের এমএলএ সিট, এমপি সিটগুলো, আর তার সঙ্গে জেলা পরিষদ ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে 70 বা 170 করলেও আপত্তি নেই। এটা কথার কথা, ওইসব বাজে কথায় কান দিয়ে তো লাভ নেই। কথাটা শুনে মনে হলো কথা মানে অ্যাবসলিউটলি ননসেন্স মনে হচ্ছে। একটা কখনো দল যার একটা ক্ষমতায় আছে যে দলটি, সে দলটি একটা সিটও কোথাও পাবে না, এ কখনো হয়? আমরা যদি ওই জায়গায় থাকতাম, তাহলে তৃণমূল, ধরুন আজকে বিজেপি যদি থাকতো, কালকে আমি উত্তরপ্রদেশে বলে আসবো যে সব সিট আমি পেয়ে যাব না। এটা একটা জেলা, এটা একটা জেলা, অবিভক্ত মেদিনীপুর, নুইসেন্স ছাড়া কিছু না। আপনি যে বলছেন কোথাও পাবে না, এরকমটা কি হয়? মালদায় 2016 তৃণমূল খাতা খুলতে পারেনি। কটা পেয়েছে তৃণমূল? ওই জেলাতে কটা আছে তৃণমূলের? আমরা হিসাবটা দেখালাম, এগিয়ে রয়েছে এখনো, কিন্তু বিজেপির শক্তি বাড়ছে। জানার পরেও এখনো নয়, কতখানি এগিয়ে রয়েছে, 12টা আসনে। এবং এবারও যেখানে বিজেপি জিতেছিল সেই খড়গপুরে 3-3টে আসনই জিতেছে তৃণমূল, একটা ধারে কাছে নেই। সেখানে দাঁড়িয়ে বলছে একটাও সিট তৃণমূল পাবে না। এগুলো কি বলবো, এগুলো নুইসেন্স ছাড়া।
বেশ এটা আমি বললেও তো নুইসেন্স, যে কোনো লোক বললেই নুইসেন্স। আমি হ্যাঁ হ্যাঁ ছিল তাহলে নির্বেদা কোনটা 42টা একটা কোনটা ভাই? মানে ইট ওয়াজ অলসো আ বিগ ননসেন্স। তখন 42টা যখন বলা হয়েছিল তখন তোমরা বলেছিলে নুইসেন্স, কিন্তু পৌঁছে গেছিল ওটা 38-এ। না আমরা 39 নুইসেন্স বলিনি নির্বেদা, আমরা বলেছিলাম 19-এ হাফ 21-এ হাফ, আমরা নুইসেন্স বলিনি, আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম যে উনি বলেছিলেন 42-42। তোমরা তো এটা একটা মজার গল্প আছে। এটা মজার গল্প কেন, এই যে 19-এ হাফ আর তারপরে কি সাফ কি সব বলছে, এটা একটা কথা আমি শুধু বলি, একটা সিঙ্গেল চ্যালেঞ্জ আজ অব্দি দাঁড়িয়ে আমি নিচ্ছি, সেটা হচ্ছে এতগুলো ভোট নেওয়া হয়েছে, ইভিএম এ নেওয়া হয়েছে আর তার পাশে ভোটিং মেশিনে নেওয়া হয়েছে, মানে ভোট বাক্সে নেওয়া হয়েছে। একটা ভোট বাক্স আজ অব্দি গুনে দেখা হয়েছে? একটা ভোট বাক্স, একটা ভোট বাক্স খুলে রেজাল্টটা দেখুন তো। চ্যালেঞ্জ নিয়েছেন নির্বেদা, তারপরেও চিৎকার করছেন, তারপরেও চিৎকার করে যাচ্ছেন। আমি বলছি না আমরা এটা নিয়ে অন্য বিতর্ক রয়েছে, অন্য পরিসরে নিশ্চয়ই আমরা আলোচনায় আসবো, আমরা অন্য পরিসরে আলোচনায় আসবো। কিন্তু আজ জেপি নাড্ডা রাজ্যে ছিলেন, তিনি বলেছেন মানুষ তৈরি করে ফেলেছেন যে মমতা ব্যানার্জিকে এবং তার সরকারকে টাটা করতে হবে। কেন? কারণ তিনি কৃষকদের বঞ্চিত করেছেন। শুনুন একবার। নাড্ডা মানে আমি আসবো নির্বেদা। শস্য শ্যামলা বাংলায় ভোটের আগে নজরে কৃষকরাই। কৃষকদের জন্য কার প্রকল্পে দাম বেশি তা নিয়ে চাপানুতর। মালদার জনসভায় কৃষক ইস্যুতে তৃণমূল সরকারকে একের পর এক আক্রমণ জেপি নাড্ডার। पश्चिम बंगाल में ममता दीदी ने किसानों के साथ बहुत बड़ा अन्याय किया है, बहुत बड़ा अन्याय। ममता दी ने अपनी जिद में, अपने ईगो के कारण, अपने अभिमान के कारण मोदी जी के इस कार्यक्रम को बंगाल की धरती पर लागू नहीं होने दिया। मैं सिर्फ ऐसे हाथ हिलाता था, उधर से कहते थे जय श्री राम। और ममता जी को इतना गुस्सा क्यों आता है? अरे किसानों की सेवा की होती तो यह दिन देखने को नहीं मिलते। মমতা বন্দ্যোপাধ্যায় 11, 12, 13, 14 যা ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সরকার 16, 17, 18, 19-এ গিয়ে সেগুলি ঘোষণা করছেন। আমরা তো জানি বাংলাকে কেন্দ্র অনেক সময় অনুসরণ করে চলে, কৃষকদের ক্ষেত্রেও চলছে। अभी चुनाव होगा, ममता जी को टाटा, उनको नमस्ते। ममता जी, बंगाल की जनता ने आपको नमस्ते करने का तय कर लिया है, ये बात आप समझ लीजिए। भाइपों को नमस्ते करने का तय कर लिया है। মালদার ফোয়ারা মোড় থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি রোড শো করছেন এবং সেই ছবি জেপি নাড্ডা তিনি ট্যাবলোয়ে রয়েছেন এবং জেপি নাড্ডার সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি থেকে শুরু হওয়া র্যালি শেষ রবীন্দ্রনাথের মূর্তির সামনে। मैं ये दावे के साथ कह सकता हूं कि विधानसभा में 200 पार होगा। इस बात को हमको समझना है। क्या कमल खिलाएंगे, आपके साथ खिलाएंगे और तीसी भाइपों की सरकार को नमस्कार करेंगे। নাড্ডার র্যালির একটু দূরে কৃষক ইস্যুতে পাল্টা বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস। ট্রাক্টর নিয়ে চলল প্রতিবাদ। কৃষকরা ওর বিরুদ্ধে আন্দোলন করছে আর এই কৃষকরা মমতাদিকে ফুলের মালা দিয়ে বরণ করছে। ওদের সমস্ত দালালি বন্ধ হয়ে যাচ্ছে, এই দালালি বন্ধ হয়ে যাওয়ার জন্যই তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গেছে। মালদার ডিস্ট্রিক্টের মাটি ঘাটি হচ্ছে কংগ্রেস এবং বেশিরভাগ কংগ্রেসই থাকবে, সে বিজেপি আসুক আর যেই আসুক। কংগ্রেসের গড় হিসাবে পরিচিত মালদায় গত লোকসভা নির্বাচনে বদলে যায় ভোটের সমীকরণ। মালদা উত্তর আসন জিতে নেন সিপিএম থেকে বিজেপিতে আসা খগেন মুর্মু।
মালদায় মোট 12টি বিধানসভা আসনের মধ্যে লোকসভা ভোটের হিসেবে 6টিতে এগিয়ে বিজেপি। গাজলের সিপিএম বিধায়কও তৃণমূল ঘুরে এখন বিজেপিতে। ক্যামেরা সুরজ প্রসাদ গুপ্তর সঙ্গে ইরন রায় বর্মন, সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। কৃষকদের জন্য কিছু করলে আজ এই দিন দেখতে হতো না, নির্বেদা খুব দ্রুত। কি ব্যাপারে কৃষকদের জন্য? এটা তো নরেন্দ্র মোদীকে তুমি জিজ্ঞাসা করবে, আমাকে নয় তো। না, তাকে পেলে তাকেই কৃষকদের ব্যাপারটা উনি ব্যাপারটা সামলাবেন। নাড্ডার অভিযোগ এ রাজ্যে মুখ্যমন্ত্রী কিছু করেননি কৃষকদের জন্য। এই প্রশ্নটা আমি বরং তার হয়ে না, শুধু করেছে একমাত্র নাড্ডা, আর নাড্ডার যে গুরু ঠাকুর সে কি বলে নরেন্দ্র মোদী, এরা দুজন করেছে। ভারতবর্ষে 71% জায়গায় একসময় বিজেপি ছিল, আজকে 40-এর নিচে নেমে এসছে। এটা মাথায় রাখতে হবে, আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আজকে 40-এর নিচে নেমে এসছে। তার কারণ এই লক্ষ লক্ষ কৃষকরা দিনের পর দিন 130টা কৃষক এবং মোদিজি না, উনি কটাক্ষ করেছেন, আপনিও জানেন। স্বীকারোক্তির জন্যই ওনারা উনি কটাক্ষ করেছেন, এটা স্বীকারোক্তি নয় শ্রমিক দা। আমি ভেবেছিলাম স্বীকারোক্তি, তাহলে ওই জন্য তাহলে ভোট পেতেন। এটা স্বীকারোক্তি বলেই এরা, তার কারণ হচ্ছে না এরা স্বীকারোক্তি বলেই জানে, এবং পশ্চিমবঙ্গের কৃষকরা জানে ভারতের অন্যান্য সব রাজ্যের কৃষকরা কৃষক সম্মান নিধির টাকা পেয়েছে, অথচ আমাদের রাজ্যের কৃষকরা পায়নি। এখন ভোটের আগে যেহেতু দলে টাকা দরকার, ওই জন্য আমাদের এখানকার সরকার কিন্তু এটা তো সম্মত হয়েছেন মুখ্যমন্ত্রী শ্রমিক দা, আপনারা তাও এটাকে এগিয়ে নিয়ে যান। এই বলে সম্মত হয়েছে, ওটা কোনো সম্মত হওয়া নয়। ওনার দায়িত্ব ছিল যে আমার কৃষকদের লিস্ট দিয়ে তাদের নম্বরগুলো, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাঠানো, সেটাই পাঠাচ্ছে না। না পাঠালে ওই সম্মতির কি মানে? আপনি বলছেন হ্যাঁ আপনি দিন, ওটা সবার বেস্ট অ্যাওয়ার্ড দিতে হবে, সেটা তো দিতে হবে। এবারে ব্যাপার হচ্ছে বলুন, সবার বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে দেশের মধ্যে। আমি জানি না এই উদ্ভট তথ্যটা এলো, এটা ওই করোনা কালে ওই নির্মল মাঝির ফেক সার্টিফিকেটের কিনা। কারণ 2017-18-তে নাবার্ডের হিসেব বলছে সারা দেশের মধ্যে কৃষিতে আমরা আছি 18 নম্বরে, অথচ প্রতিবার বাজেটে শুনি কৃষিতে আমরা দেশে প্রথম, আমরা এত অ্যাওয়ার্ড পাচ্ছি। এর কোনো সত্যতা নেই। না না শ্রমিক দা, আজকে জেপি নাড্ডা বলছেন তার বক্তব্যের মধ্যে বাংলা নাকি 24 নম্বরে, আপনি বলছেন 18 নম্বরে। না তাহলে 24 হয়েছে, তাহলে 24 না, আমি এটা 3 বছর আমি 17 আপনারা কাকে রেফার করছেন? কোন রিপোর্টকে রেফার করছেন? উত্তর নেব একটা নাবার্ডকে বলছি। ফিরে সেই অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন আজ নাড্ডার এই রাজ্য সফর নিয়ে শুনবো। নাড্ডাজি মালদা এসেছে তার নির্বাচনের প্রচার করতে। এখানে তিনি খিচুড়িও খেয়েছেন, ঠান্ডার দিন, নিশ্চয়ই বাংলার খিচুড়ি ভালো লেগেছে। রথযাত্রার নামে ভারতবর্ষের মানুষ দেখেছে রক্তাক্ত অধ্যায় রচনা হয়েছিল। বাংলায় যেন রথযাত্রার নামে কোনো রক্তাক্ত অধ্যায় তৈরি না হয়, বাংলার মানুষ তা দেখবে। তরুণ দা, আমি একটু শুরু করতে চাইছি ওই আগের আলোচনাটা থেকে। আমরা নাড্ডায় শিফট করে গেছি। আমি নাড্ডা মানে আমি কোন অক্সফামের তথ্য নিয়ে সময় দিতে পারবো না। আমি নাড্ডার বক্তব্য হ্যাঁ, উনি তো বললেন কৃষির কথা, পশ্চিম বাংলার সঙ্গে ভারতের তুলনা ইত্যাদি। এই যে কৃষি বিলের বিরুদ্ধে এত কৃষকদের হচ্ছে যে বিক্ষোভ, তাও সরকার কিন্তু এটাকে প্রত্যাহার করবার কোনো উদ্যোগ হচ্ছে যে দেখাচ্ছেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই কৃষি বিলের বিরোধিতা করছে, বিধানসভায় যখন প্রস্তাব আনা হচ্ছে, বামপন্থীরা এবং কংগ্রেস 2016 সালের যে কৃষি আইন, একই রকম আইন এই মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবাংলার জন্য তৈরি করেছে, তার সংশোধনী এনেছিল, সেইটা পর্যন্ত সেই সংশোধনীটাকে তারা গ্রহণ করেনি। অর্থাৎ যে কৃষি বিল কৃষক মারার জন্য হচ্ছে যে তৈরি হয়েছে, ভারতবর্ষের খাদ্য নিরাপত্তাকে হত্যা করবার জন্য তৈরি হয়েছে, একই জিনিস পশ্চিমবাংলায় হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস সেটাকে হচ্ছে যে আড়াল করছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কে কটা আসন পাবে তাই নিয়ে আলোচনা হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে পারি বামপন্থীদের পক্ষ থেকে কংগ্রেসের সঙ্গে যে আসন সমঝোতা হচ্ছে তার ভিত্তিতে আমরা পরিষ্কার করে বলতে পারি আমরা কি করতে চাই। যেখান থেকে আমরা শেষ করেছিলাম 2011 পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে, বেকারদের কর্মসংস্থানের জন্য পশ্চিমবাংলায় শিল্পায়ন হবে। আমরা পদযাত্রা করি সিঙ্গুর থেকে রাজভবন, বেকার যুবক যুবতীদের স্বার্থে শিল্পায়নের দাবিতে, আর ওনারা বিজেপি তারা হচ্ছে যে রথযাত্রা করে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে যে তৈরি করবার জন্য মানুষের মধ্যে ভেদাভেদ। কিন্তু অধীর বাবু বললেন যে আমরা রক্তাক্ত একটা বাংলা দেখতে চাই না। আমি শুভময়দার মতামতটা নেব। শুভময়দা, দেখুন, মূল কথা হলো যে আমাদের সামনে তো নির্বাচন আসছে, এই সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নেবেন।
তার মধ্যে বিজেপির একটা কর্মসূচি হচ্ছে রথযাত্রা, যেটা নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এখন রথযাত্রার যে কর্মসূচি, সেটাকে আপনি তো ভারতবর্ষের যে গণতান্ত্রিক প্রেক্ষিত বা আমাদের সংবিধান সম্মত যে ব্যবস্থা, তাতে তো আপনি আটকাতে পারেন না, এটা তো একদম পরিষ্কার। এবং কোনো একটা রাস্তা পার হতে গিয়ে যদি একবার অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তো সেই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া যায় না। সুতরাং এই বিষয়টার মোকাবিলা কংগ্রেসকে, তৃণমূলকে বা সিপিএম কে যদি করতে হয়, তাহলে তাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। এবং তৃণমূল কংগ্রেস যেহেতু সরকারে আছে, তারা যদি মনে করে যে এতে এত বিপদের ভয় আছে, তাহলে তাদের প্রশাসনকে ব্যবস্থা করতে হবে। কিন্তু এছাড়া স্বাভাবিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি কিন্তু করবেই। এবার আসা যাক মালদার কথা। এবং এটা রথযাত্রার নাম দেয়নি, ওরা নাম দিচ্ছে পরিবর্তন যাত্রা। রাইট, পরিবর্তন যাত্রা। এবং একটা গাড়িকে একটু সুন্দরভাবে সাজিয়ে তারা নিয়ে যাচ্ছেন। সেখানে কিছু প্রযুক্তিগত ব্যবস্থা আছে, নেতারা ছাদটা খুলে বক্তব্য রাখতে পারবেন। তার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে। কেউ বলতে পারেন মানুষের মাঝে পথ হাঁটা নয় কেন, সত্যি তো ওপর থেকে বলছেন মানুষ কাছে যেতে পারবে কি পারবে না, তার উপর যদি নির্বাচনের ফলাফল নির্ভর করে তাহলে করবে, ফলে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। কিন্তু এটা একটা রাজনৈতিক একটা কার্যকলাপ নির্বাচনের আগে, যেটাকে আটকানো কিন্তু সেভাবে সম্ভব না। দ্বিতীয় হচ্ছে মালদা এবং মেদিনীপুরের যে সভাগুলো, এগুলো কিন্তু ভোটের রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই যে আসনের বিষয়টা, মেদিনীপুরে দেখুন আগের নির্বাচনে তো তৃণমূল প্রায় সব আসনই পেয়েছিল, সেইখানে একটা খুব লড়াই দেওয়ার চেষ্টা করছে বিজেপি। আবার মালদায় যেখানে বিজেপি গেছে, সেখানে কিন্তু বাম কংগ্রেস জোট বেশ ভালো ফল করতে পারে, যদি তাদের সংখ্যালঘু একটি সম্প্রদায়ের সঙ্গে টাঁতাতের কথা হচ্ছে সেটা হয়। এবার এই ধরনের যে রাজনৈতিক আলোচনা, সেটার প্রেক্ষিত যদি তৈরি হয়, তাহলে আমাদের মতো রাজনৈতিক বিশ্লেষকদের কথা বলতে সুবিধে হয় আর কি। আমার মনে হয় এই ধরনের আলোচনায় সেই কথাগুলোই নির্বাচনের আগে আরো বেশি করে আসবে। ঠিক এখানে আমি নির্বেদা এই প্রসঙ্গে আসি, এটা তো অসাংবিধানিক নয়? সংবিধানের দায়রার মধ্যে থেকে রথযাত্রা হোক, পরিবর্তন যাত্রা হোক, যাই হোক, তাকে রাজনৈতিকভাবে কাউন্টার আপনারা কিভাবে করবেন? রাজনৈতিকভাবে কাউন্টার তো এমনি করার কোনো কারণ নেই। কারণটা তখনই ঘটে যখন সাম্প্রদায়িক হয়ে যায়, যখন রথযাত্রাকে একটা সাম্প্রদায়িক চেহারা দিয়ে যখন তৈরি হয়, তখন দেশের ভোট নয়, মানুষরা দ্বিধা বিভক্ত হয়ে যায়, ত্রিধা বিভক্ত হয়ে যায়, 4 ভাগে বিভক্ত হয়ে যায়। তখন সেটাকে কমব্যাট করতে হয়। কিন্তু যে প্রশ্নটা নিয়ে বারবার করে বলার চেষ্টা হচ্ছে, কিন্তু যে কারণেই হোক আমরা বলতে পারছি না বা আলোচনায় ঢুকতে পারছি না, সেটা হচ্ছে মানুষ চাল ডাল নিত্য প্রয়োজনীয় খাবার দাবার ইত্যাদি নিয়ে কখন কথা বলবে। আর কখন কথা বলবে এখন মুশকিল হচ্ছে। সিপিএম এটা নিয়ে কথা বলছেন, নোয়িং ইট ফুললি ওয়েল, যে ভারতবর্ষের লেফটিস্ট ডকুমেন্টারিতে সেখানে দেখানো হয়েছে যে 58,000 মানুষ তাদের আমলে তারা হত্যা করা হয়েছে পশ্চিমবাংলা জুড়ে। তা হোক, তাতে আপত্তি নেই, কিন্তু এই প্রশ্ন নিয়ে তো একসময় আমাদের কথা বলতেই হবে। চাল ডাল উনি শুনতে পাচ্ছেন, একটু ডিলে আছে, উত্তর দেবেন। বলছি চাল ডালের কথা আপনি তো পরে বলবেন, আগে রামনবমীতে বিজেপি মিছিল করে, আপনারাও মিছিল করে, আপনারা কি এর দায় অস্বীকার করতে পারেন? না না, দাঁড়ান, কথাটা উত্তরটা না নিয়ে পালিয়ে যাচ্ছেন কেন? উত্তরটা না নিয়ে আপনি বলছেন কোথায় পেলাম, কিন্তু আপনি এটা কি অস্বীকার করতে পারেন যে রামনবমীতে আপনারা অস্ত্র হাতে মিছিল করেননি? একবার বললে উনি শুনতে পাবেন, ডিলে আছে, দেরি হচ্ছে শুনতে। না না, উত্তরটাই তো নিতে চাইছেন না। যেই আমাকে বললেন যে কোথায় পেলেন, পরে বেশ বুক টুক ফুলিয়ে বললেন, তখন আমি বলছি তাকে উত্তরটা শুনুন, কান খুলে শুনুন। যে মেইনস্ট্রিম বলে একটি কাগজ আছে, কাগজটা কংগ্রেসের নয়, কাগজটা লেফটিস্টদের। সেই কাগজে 2007 সালে, যদি দরকার হয় আমি এখানে আপনাকে দেখিয়ে দিতে পারি, সেই কাগজে পরিষ্কার করে একদম আর্টিকেল ওয়াইজ ধরে নিয়েছেন। বুদ্ধদেব বাবুর বক্তব্যকে ভিত্তি করে বলা হয়েছে যে 57,000-এর কাছাকাছি আপনারা এই কদিনে খুন করেছেন। একদম মিথ্যে কথা বলছেন আপনি, পরিষ্কার মিথ্যে কথা বলছেন। আমরা মেইনস্ট্রিম নিয়ে না হয় আরেকদিন বসে আলোচনা করব। আমি দাঁড়ান, 1 সেকেন্ড দাঁড়ান। এই কাগজটা কাদের কাগজ?
আমার ওখান থেকে কাদের কাগজ? নিয়ে এসো তো মেন স্ট্রিম সিপিআই এর কাগজ, সিপিআই এর কাগজ, হ্যাঁ কিছুই জানেন না। আপনি মেন বলুন, স্ট্রিম আজকের কাগজ নয়, বহুকালের কাগজ। এই তথ্য সঠিক না। তরুণদা, আমি আপনাকে বলছি, আরে আমাদের আমলে আপনারা জঙ্গলমহলে মাওবাদীদের নাম করে কতজনকে খুন করেছেন? মাওবাদীদের নাম করে আপনারা কতজনকে খুন করেছেন? হিসেবটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি তরুণদা। 1992 তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন 77 থেকে 92 25 বছরে রাজনৈতিক খুন হয়েছিল 28,000। তার থেকেই ক্যালকুলেশন করে এটা বাংলার রাজনীতিতে একদম নির্বেদতা তোলা মেন স্ট্রিম কাগজের পয়েন্ট নিয়ে নিশ্চয়ই অন্য কোনো পরিসরে আলোচনা করব। বিশ্বাস করুন, আজ আমার হাতে সময় নেই। আমি অপারগ অনুষ্ঠান এখানে শেষ করছি। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।